নাগরিক সংবাদের এই পর্যায়ে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাগরিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুল শাহিন। দেশ জুড়ে চলমান নানান ঘটনা প্রসঙ্গে মতামত জানাবেন তিনি। শাহিন, আপনি তো সারাদিন সংবাদের সঙ্গেই ছিলেন। নিজের প্রতিবেদনে জানিয়েছেন আওয়ামী লীগ আবারও সংগঠিত হবার চেষ্টা করছে। দলটির লক্ষ্য এখন কি হতে পারে বলে মনে করেন আপনি? আসলে এটি কিন্তু আজকে না, আরও কয়েকদিন যাবতই খুব আলোচিত একটি বিষয়। যখন তারা এই ঘোষণাটি দিল যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করবে, লিফলেট বিতরণ করবে, হরতাল পালন করবে এবং সেগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যখন তারা এটি দিতে থাকলো, তখন থেকেই কিন্তু বিষয়টি নিয়ে রাজনীতির মাঠে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ বিগত 17টি বছর এই বাংলাদেশে ফ্যাসিস্ট হিসেবে গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তারা বাংলাদেশের মানুষ তাদেরকে চায় না। বাংলাদেশের মানুষের সাথে তাদের আর কোনো সম্পৃক্ততা নেই। তারা এখন পলাতক। তাদের দলের প্রধান যিনি, তিনি এখন ভারতে পালিয়ে আসেন। নেতাকর্মীরা জেলে রয়েছেন, আরও অনেকে পালিয়ে রয়েছেন। এই অবস্থাতে আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরে আসবে, তারা একটা আন্দোলন করবে, এটি আসলে একটি সবাই ভেবেছিল যে এটি কোনোদিনই সম্ভব নয় এবং দেশের মানুষও সেটি চায় না। দেশের মানুষ যেভাবে কথা বলছে, বা এই যে একটি রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেল, নতুন সরকার এলো, এই সরকার কেন এলো? এই দেশের মানুষ কি চেয়েছিল আর কি রাজনীতি চেয়েছিল? পরবর্তীতে কি হবে? সবাই চাচ্ছে যে দেশে একটা সংস্কার হবে, সুন্দর একটা সুন্দর নির্বাচন হবে, একটা শান্তি ফিরে আসবে দেশে। এমন একটি মুহূর্তে যখন আওয়ামী লীগ এরকম একটি তাদের কর্মসূচি দেয়, তখন কিন্তু এটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি মনে করছেন যে এটি একটি তাদের ষড়যন্ত্র। অনেকেই বলছেন যে ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু আমরা দেখলাম কি, যেটি আসলে বিশ্বাসযোগ্য নয়, যে এত কিছুর পরেও সেই লুকিয়ে থাকা আওয়ামী লীগ কিন্তু একটু একটু করে বিভিন্ন জায়গায় বের হওয়ার চেষ্টা করছে। গতকালকেও ঢাকায় একজন সাবেক ছাত্রনেতা কিন্তু একটি কলেজের শিক্ষক, তিনি লিফলেট বিতরণ করেছেন। যদিও তিনি রাতে আটক হয়েছেন পুলিশের হাতে। আমরা নারায়ণগঞ্জে শুনেছি যে বেশ কিছু নেতাকর্মী আটক হয়েছেন। গোপালগঞ্জে কিন্তু বড় ধরনের একটি ঘটনা ঘটেছে, সেখানে লিফলেট কর্মসূচি করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং তারা কিন্তু পুলিশের উপর চড়া হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং সারা রাত কিন্তু সেই থানা, গোপালগঞ্জের যে থানা, সেই থানায় কিন্তু সেনাবাহিনী পাহারা দিয়ে রেখেছে। এছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তারা মিছিল এবং হঠাৎ করেই হুট করে কোথার থেকে তারা জয় বাংলা স্লোগান দিয়ে বেরিয়ে আসছে। এছাড়াও আমরা বিভিন্ন ভিডিও দেখছি সমাজ মাধ্যমে, যে বিভিন্ন জায়গায় দেয়ালে তারা কিন্তু আমাদের যারা ছাত্ররা, যারা শিক্ষার্থীরা যে গ্রাফিতি এঁকেছিল, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি এঁকেছিল, সেগুলো তারা রং দিয়ে মুছে দিচ্ছে, জয় বাংলা স্লোগান লিখছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে কেন হলো, আসলে কেন তৈরি হচ্ছে, বা কিভাবে তারা এই সুযোগ পাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষক যারা বলছেন, তারা বলছেন যে এটি আসলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এবং ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তাদের সাথে কিন্তু ইদানিং বেশ কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে। বেশ কিছু বিষয়ে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। অনেকে মনে করছে যে এই দূরত্বটাও একটা কারণ হতে পারে, যে এই সুযোগটা তারা নিচ্ছে, যে এই সুযোগে তারা, এবং বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনগুলোর বিনা কারণে যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনগুলোর মাধ্যমেও কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় বলছে রাজনৈতিক বিশ্লেষকরা, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে সঠিকভাবে আইন শৃঙ্খলাকে দমন করতে পারছে না, সেই সুযোগও তারা নিচ্ছে। আবার আরেকটি বিষয় উঠে আসছে, যেটি হচ্ছে যে এই যে গণহত্যা, এই যে জুলাই আন্দোলন থেকে শুরু করে গত 17 বছরের গুম খুন গণহত্যার যে দোসর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে যদি সঠিক সময়ে বিচারের আওতায় না আনা হয়, তাদেরকে যদি সঠিক বিচারটি না করা হয়, তাহলে কিন্তু একটি, আপনি নিশ্চয়ই জানেন যে একজন অপরাধী যখন পার পেয়ে যাওয়ার মতো হয়, যে আমি পার পেয়ে যাচ্ছি, আমার কোনো বিচার হচ্ছে না, তখন কিন্তু সে আরো বেপরোয়া হয়ে ওঠে। তো এখানেও কিন্তু একই বিষয় দেখা যাবে, যখন এই তাদের এই বিচারকে দেরি করা হবে, বিচার কার্যক্রম দেরি করা হবে, ততই কিন্তু তারা বেপরোয়া হওয়ার চেষ্টা করবে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে গুপ্তভাবে তারা বেরিয়ে আসার চেষ্টা করবে। এবং এটি একটি বড় ঘটনা। আমি আরেকটি ঘটনার কথা বলি। আজকের দিনে যেটি বড় একটি আলোচনা এসেছে, যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা, তাদের গাড়ির ব্যবহার নিয়ে এটি একটি গণমাধ্যমে সংবাদ এসেছে এবং এটি আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সারা দিন কিন্তু এটি নিয়ে আলোচনা, সমালোচনা, লেখালেখি, বিভিন্ন মানুষ কিন্তু
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটি নিয়ে কথা বলছে। এই কথাগুলো আজকে কেন বলছে? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? আমরা তো এরকম বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছিলাম যে এই বাংলাদেশটা একটা পরিবর্তিত বাংলাদেশ হবে। আমরা বিগত দিনে যে ধরনের বাংলাদেশ দেখেছি, সরকারের মন্ত্রীরা, আমলারা যে ধরনের সুযোগ সুবিধার সদ্ব্যবহার করেছে, অসৎ ব্যবহার করেছে, তারা যেভাবে দুর্নীতি করেছে, সেটি যদি এখন হয়, এখনকার যদি সেই উপদেষ্টারা এসে এক একজন 4টি-5টি গাড়ি ব্যবহার করে, তার পিএস গাড়ি, সরকারি গাড়ি ব্যবহার করে, ড্রাইভার ব্যবহার করে, তেল খরচ করে, এ তো সরকারের অপচয়। এই অপচয় তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম যে দিনের পরিবর্তন আসুক। সেই পরিবর্তন কিন্তু আসছে না, যে কারণে সাধারণ মানুষের মনের ভিতরেও কিন্তু এই জিনিসগুলো উকি দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সমালোচনার মুখে পড়েছেন উপদেষ্টারা। শীতবস্ত্র বিতরণ থেকে আহতদের দেখতে যাওয়া নিয়ে যে হেলিকপ্টারের ভ্রমণ, সেখানে প্রায় 20 লাখ টাকার বেশি খরচ করা। এই যে খাল খনন কাজে গতকালকেই যেটি খুব বেশি ভাইরাল হয়েছিল, যে লাল কার্পেটে খাল খননের কাজ, আসলে এগুলো আসলে অনেক কিছুই কিন্তু সূক্ষ্মভাবে দেখে আসলে এখন যারা দায়িত্বে রয়েছেন সরকারের, তাদেরও কিন্তু বিষয়গুলো দেখা উচিত যে আসলে সাধারণ মানুষের কি প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গায় তারা কতটুকু দিতে পারছে বা কতটুকু দেয়া উচিত। তো এসব নিয়ে আসলে জনপ্রশাসন সংস্কার নিয়ে কিন্তু আগামীকালকে, এইটুকু আজকের একটি সংবাদ যে আগামীকালই কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সংস্কারের যে প্রস্তাবনাগুলো সেগুলো জমা দিবেন, এবং আজকে সেটি ব্রিফিং করে জানানো হয়েছে। সেই সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পরে সেখানে জনপ্রশাসনে কী ধরনের সংস্কার আসে, যদিও এখন পর্যন্ত জনপ্রশাসনে সেই ধরনের বড় ধরনের পরিবর্তন কিন্তু আসেনি। এতদিন যারা ছিলেন তারাই কিন্তু একটু রদবদল হয়ে রয়েছেন। সো তাদের মনেই হতে পারে যে তারা সেই আগের মতো করেই অনেকটা সেই ঢিলেঢালা ভাব, বা তারা যে ধরনের কর্মকাণ্ড করতেন সে ধরনের কর্মকাণ্ড করতেই থাকবেন। কঠোরভাবে কিন্তু এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনের আরেকটি খুব সংবাদ ছিল, যেটি নিয়ে বেশ সমাজ মাধ্যম এবং গণমাধ্যমগুলোতে বেশ বড় আকারে এসেছে, সেটি হচ্ছে যে 11 বছরের একজন কিশোরী মেয়ে কিন্তু নিখোঁজ হয়েছিল ঢাকা থেকে। সে হচ্ছে যে সুবা। সেই সুবা হারিয়ে যাওয়ার পর থেকে কিন্তু সাধারণ মানুষ, গণমাধ্যম থেকে শুরু করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এটিকে প্রচার করেছে। মেয়েটি আসলে মায়ের চিকিৎসার জন্য এলো, কোথায় গেল, কিভাবে হারিয়ে গেল। তারপরে তার সিসিটিভি ক্যামেরা ফুটেজও কিন্তু পুলিশ দেখে 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 তাকে খোঁজ করতে থাকলো। এক পর্যায়ে সবাই হতাশ হয়ে গেল যে আসলে এই মেয়েটি কিভাবে হারিয়ে গেল, তাকে কিভাবে পাওয়া যাবে। অবশেষে কিন্তু আজকে মেয়েটিকে পাওয়া গেছে নওগাঁয়, তার খোঁজ পাওয়া গেছে, এবং শেষে জানা গেল যে একটি ছেলের সাথে তার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কারণে তার সাথে সে চলে গেছে। এখানে অনেকেই বলছে যে এখনকার যে অনলাইনের যুগ, টিকটক জাতীয় কোনো ব্যাপার থাকতে পারে, বা ওই ছেলের সাথে যে প্রেমের সম্পর্ক, এইসব ব্যাপার থাকতে পারে। কিন্তু বিষয়টি কিন্তু সেইটি নয়। বিষয়টি আমাদের কাছে যেটি মনে হয়েছে, বা আমরা যেটি ভাবছি, বা সাধারণ মানুষ যেটি এখন বলছে, যে এখানে এই যে এই বাচ্চা মেয়েটি এইভাবে চলে গেল, এখানে দায়টা কার? এখানে কিন্তু পরিবারের একটা দায় থাকতে হবে। এর থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? যে আমাদের পরিবার সন্তানদের যদি সেভাবে শিক্ষা না দেয়, তাদেরকে যদি সেভাবে নিয়ন্ত্রণ না করে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকবে। আরেকটি বিষয়, যে এই মেয়েটি, আমাদের যে সংবাদ মাধ্যমগুলো, অনেক সংবাদ মাধ্যমে মেয়েটির যে ছবি প্রকাশ করেছে, এটি কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। এটি কিন্তু কোনোভাবেই মানে করা ঠিক হয়নি। আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি, আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। আজকে এই মেয়েটির ছবি প্রকাশ করার কারণে এই মেয়েটির ভবিষ্যৎ যে জীবন রয়েছে, সেটি কিন্তু হুমকির মুখে পড়ে গেল। তার চেহারা মানুষ, এটি কিন্তু ভবিষ্যতে এরপরে তার পড়াশোনা বা তার চলাফেরা সবকিছুতেই কিন্তু এটি একটি বড় প্রভাব ফেলবে। এছাড়াও আরও বেশ কিছু ঘটনা কিন্তু আমাদের ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে জাহাঙ্গীরনগরের একটি ঘটনা আজকে বেশ আলোচিত হয়েছে, যেটি পোষ্য কোটা নিয়ে। সেখানকার কর্মচারীরা বলছে পোষ্য কোটা থাকবে, ছাত্ররা বলছে পোষ্য কোটা থাকবে না। এটি আসলে আন্দোলনেরই একটা অংশ। এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আন্দোলন হচ্ছে। তো সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষক তারা যেটি মনে করছে, যে প্রতিদিনই যে ঘটনার জন্ম হচ্ছে, প্রতিদিনই নানা ধরনের খবর আসছে, সব কিছু মিলিয়ে আসলে এখন বাংলাদেশ যে অবস্থায় আছে, তাতে করে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে সকলের, যার যার জায়গা থেকে। আর সবচেয়ে বড় জিনিস যেটি সর্বশেষ আমি বলতে চাই, রাজনৈতিক এবং সরকারের মধ্যে সবার সাথে যে জাতীয় ঐক্যমত, এই ঐক্যমতের জায়গাটাতেই কিন্তু সবাই গুরুত্ব দিচ্ছেন। তো এই পর্যন্তই আজকে যে সংবাদগুলো ছিল, এই সংবাদগুলো নিয়ে আমার কাছে যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণগুলো বললাম। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে শাহিন, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।